দিন শুনেছিলাম ওদের কেউ ডোবারম্যান, ওদের কেউ হাতি, ওদের কেউ বাঘ, এবার শুনছি ওরা লোহা। সেকেন্ড ইন কমান্ডের যেখানে ধারণা, তার বিশ্বাস, যেখানে একটা সিট বাড়বে, হ্যাঁ, সেখানে ওরা কটা সিট পাবে এটা তো পরিষ্কার। তোমার জেদকে তোমার পিসিমা ভয় পেতে পারে, তোমার জেদের কাছে পিসিমা যুব তৃণমূল থাকা সত্ত্বেও যুবা তৃণমূল করতে পারে, ভারতীয় জনতা পার্টি ভয় পায় না। তোমার জেদ তুমি তোমার বাড়িতে গিয়ে দেখাবে। আমার মনে হচ্ছে না ফেব্রুয়ারি অবধিও দলটা যাবে, ফেব্রুয়ারি অবধিও দলটা যাবে এটা আমার মনে হচ্ছে। মুখ্যমন্ত্রী কি ধরনের কথা বলছেন? বলছেন হ্যাংলা, ঘেঁচু, বলছে ঘেঁচুর ইংরেজি কি, ঘেঁচুর ইংরেজি মমতা ব্যানার্জি, এটা উনি জানেন না। এই জন্য তো প্রায়শ্চিত্ত করছি ঘুরে ঘুরে, চিৎকার করে গলা বসিয়ে। হ্যাঁ, অন্য সময়গুলো বা জীবনের সবকিছু বাদ দিয়ে এটা করে বেড়াচ্ছে, এটা তো একটাই কারণে, যে ভুল করেছিল। রাষ্ট্রপতি শাসনে গেলে মমতা ব্যানার্জির যে কটা সিট পেতেন, বিরোধী দল হওয়ার যে যোগ্যতা অর্জন করার থাকতো, যদি রাষ্ট্রপতি শাসনে ভোট হয় সেটাও হবে না। দিন শুনেছিলাম ওদের কেউ ডোবারম্যান, ওদের কেউ হাতি, ওদের কেউ বাঘ, এবার শুনছি ওরা লোহা। এতদিন ভাবতাম চিড়িয়াখানা, এখন ভাবছি ওরা খনিজ বস্তু। আর যাই হোক, ওরা মানুষ নয়, এটা বারবার বুঝতে পেরেছি। আর যারা ওদেরই মুখপত্ররা অফিসিয়াল, তারা কেউ কেউ বলে 250 সিট পাবো, তাহলে তারা মিথ্যে কথা বলে। যেখানে ওদের সেকেন্ড ইন কমান্ডের, সেকেন্ড ইন কমান্ডের যেখানে ধারণা, তার বিশ্বাস, যেখানে একটা সিট বাড়বে, হ্যাঁ, সেখানে ওরা কটা সিট পাবে এটা তো পরিষ্কার। যে যাদের নিজের কনফিডেন্সের এই অবস্থা, তারা যে আদৌ কটা সিট পাবে এটা তো জনতার কাছে আজকে পরিষ্কারই হয়ে যাচ্ছে। না, আমি প্রাজ্ঞ, আমি অন্যদের মতন জ্যোতিষী নয় যে কত সিট পাবে, এটা আমি বলতে পারবো না। ক্লিয়ার মেজরিটি পাবো এটা বলতে পারি। ভারতীয় জনতা পার্টি। আপনার কি কোনো সংশয় আছে তাই নিয়ে? মুশকিল। আঘাত তো ওরাই করে, এতদিন জানতাম। আমি তো খুব খুশি হয়েছি যে তৃণমূলকেও আমরা এখন আঘাত করছি, এতে আমরা খুশি। তৃণমূল আমাদের আঘাতে আহত হচ্ছে, এতে আমরা খুশি। এতে বাংলার মানুষ খুশি, এতে বাংলার মানুষ দুঃখী হবে না। ওরা যে বলছে যতই করো হামলা, তার মানে আমরা হামলা করতে পেরেছি, তোমার দুর্গে আমাদের হামলার চিহ্ন স্থাপন করতে পেরেছি, এটাই তো আমাদের কাছে আনন্দের বিষয়। তোমরা সেটা মেনে নিচ্ছ যে তোমাদের ঘাঁটিগুলোয় আমরা বোমা ফেলেছি, আমাদের ওখানে ওই অগ্নি, আমাদের ওখানে যত যা আছে সেগুলো দিয়ে আমরা হামলা করতে পেরেছি। আমি একটা প্রশ্ন করবো আপনার কাছে সজলদা। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য নির্বাচনী কমিশনার, নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। তার সঙ্গে তার বাদানুবাদের কথা আগেই আমরা জানতে পেরেছিলাম, কিন্তু বারুইপুরের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কথা স্মরণ করিয়ে বলছেন যে আমার সঙ্গে আঙুল তুলে কথা বলেছিলেন জ্ঞানেশ কুমার, আমি বলেছি আপনি মনোনীত, আপনি নির্বাচিত। বাঙালি কি দিল্লিতে গিয়ে বুঝিয়ে দিয়ে এসেছি, এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন। তো একদম সরাসরি হুমকি দিল। দেখুন, সেটা হচ্ছে যে কুকুর ভোক্তায়, जो कुत्ता भोंकता है वो काटता नहीं है, ঠিক আছে? আমার কাছে যেটা ইনফরমেশন সূত্র মারফত, সেটা হচ্ছে ওখান থেকে নির্বাচন কমিশন অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে পুরো তৃণমূলের যারা গেছিলেন তাদেরকে। তাই তারা বেরিয়ে এসে ওরা ভোগছিলেন। এই গ্যালারি শোটা তো আমরা বুঝি, এ তো আগে থেকে লেখা স্ক্রিপ্ট। নির্বাচন কমিশনকে গিয়ে আপনি আঙুল তুলে কথা বলবেন, হ্যাঁ, আর নির্বাচন কমিশন সেটা সহ্য করবে, এটা তো হতে পারে না। এক। দুই, আপনি নির্বাচিত, আপনি নির্বাচিত না, আপনি জনগণের ভোটে নির্বাচিত নয়, আপনি জনগণের ভোট চুরি করে এমপি হয়েছে। আর জ্ঞানেশ কুমার যদি মনে করেন কালকে যে উনি অভিজিৎ, ওই কি অভিষেক ব্যানার্জি হবেন, উনি হতেও পারেন, কিন্তু আপনি এই জন্মে তপস্যা করে বাল্মীকি হয়ে যেতে পারেন, মানে আপনার ওপর উইয়ের ঢিপি হয়ে যেতে পারে, কিন্তু আপনি জ্ঞানেশ কুমার হতে পারবেন না, আপনি একজন আইএএস আর হতে পারবেন না, এটা মাথায় নিতে হবে। একজন আইএএস যদি মনে করে আগামী দিন রাজনীতিবিদ হবে, সাংসদ হবে, সে হতে পারে,
চান্স আছে, কিন্তু আপনি চাইলে আর আইএএস হতে পারবেন, এটা মাথায় রাখবেন। আপনি জনগণের ভোটে নির্বাচিত না, আপনি ভোট চুরি, 7 লাখ ভোট পেয়েছেন। চুরি চুরি চুরি, ভোট চুরি। একদম একদম প্রকাশ্যে চ্যালেঞ্জ করতে পারবেন যে 7 লাখ ভোট অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করেছেন? আমি তো ক্যামেরার সামনেই বলছি, নাকি আমার প্রকাশ্যে চ্যালেঞ্জ মানে ছাদে উঠে বলবো? অদ্ভুত কথা। সজলদা, বিজেপির সাংসদ আর সাপের মধ্যে কোনো তফাৎ নেই। আলিপুরদুয়ারে বলছেন ঠিকই বলেছেন। না, মমতা ব্যানার্জিও বিজেপি সমর্থিত তৃণমূল তখন তার সাংসদ ছিলেন এবং বিজেপির মন্ত্রিসভায় তিনি তখন মন্ত্রীও ছিলেন একাধিকবার। এখন সাপের খোলস ছেড়ে, নাগিনের খোলস ছেড়ে এখন উনি মুখ্যমন্ত্রী খোলস পড়েছেন। বিজেপির যত জেদ তার থেকে 10 গুণ বেশি জেদ আমার। বিজেপি আমার জেদকে ভয় পায়। আপনারা তোমার জেদকে তোমার পিসিমা ভয় পেতে পারে, তোমার জেদের কাছে পিসিমা যুব তৃণমূল থাকা সত্ত্বেও যুবা তৃণমূল করতে পারে, ভারতীয় জনতা পার্টি ভয় পায় না। তোমার জেদ তুমি তোমার বাড়িতে গিয়ে দেখাবে, তোমার দলের চাকর বাকরদের দেখাবে, রাস্তায় দাঁড়িয়ে গ্যালারি শো করতে পারো, মিডিয়া সেটাকে বড় করে দেখাতে পারে। ভারতীয় জনতা পার্টি সেই জেদকে নিয়ে ভয়ও পায় না, চিন্তাও করে না। সাংবাদিক মহলে একটা গুঞ্জন চলছে যে এই মাস থেকে নাকি বড় কোনো খবর দিবে। আমি সাংবাদিক নই, আমি তার কাছে কি করে বলবো? আমি সেই গুঞ্জনে পড়িই না। সাংবাদিক না, আমি আমি গুঞ্জনে চলি না, আমি গুঞ্জনে বা গুজবে আমি চলি না। গুঞ্জন গুজব তার উপর কি চলবে? প্রতিদিনই তো কিছু না কিছু বড় হচ্ছে, প্রতিদিনই কিছু না কিছু বড় হচ্ছে, এ তো স্বাভাবিক। বদল আসছে, সেটা প্রতিদিন টিভি খুললে, খবরের কাগজ খুললে বোঝা যাচ্ছে। আমি একটা কথা জিজ্ঞেস করবো যে দুর্নীতি, একাধিক দুর্নীতি সজলতা বা বিভিন্ন নেতা মন্ত্রীদের বিশেষ করে হাজত হওয়া, এটা কি পশ্চিমবঙ্গবাসীর কাছে নরমালাইজ হয়ে গেছে? দেখুন, সমস্ত কিছুরই একটা সহ্যের সীমা আছে। মানুষ এটাকে একটা সময় দেখার পরেও, নারদার যারা টাকা নিয়েছিলেন তাদের ভোট কমেনি, বেড়েও ছিল, কিন্তু একটা লিমিটের পর আজকে এমন একটা জায়গায় চলে গিয়েছেন, সমাজের কোনো সেক্টর আর তৃণমূলের ওপর খুশি নয়। একটা সময় ছিল 2021-এর পূর্ববর্তী অবস্থায়, তখন মনে করতো তৃণমূল চোর, মমতা সৎ। এখন ভাবছে মমতাই চোরেদের রানী। কুণাল ঘোষের কথা সেদিন কেউ বিশ্বাস করেনি, যে কুণাল ঘোষের যে মহান বাণী মমতা চোরেদের রানী, সেটা বিশ্বাস করেনি, কিন্তু আজ সেটা মানুষ হাড়ে হাড়ে বুঝতে পারছে যে মমতাই চোরেদের সর্দার। 14ই ফেব্রুয়ারির পর তৃণমূল আর ভোটে লড়তে চাইবে না। এসআইআর এর প্রথম ছাত্রলীগ একদম দেখা গেল 58 লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে। আরো অবৈধ নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। শুক্রবার একদম চাঁচলের কলমবাগানে সভা করতে এসে মন্তব্য করছে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। 14 ফেব্রুয়ারি পর কি হতে পারে? ভ্যালেন্টাইন্স ডে আছে তো 14ই ফেব্রুয়ারি, তো তারপর এখন কি হবে? শুভেন্দুদা তো বলেছে, এটা নিয়ে আমি কি বলবো। এমনিও তৃণমূল যেভাবে একে অপরকে মারছে, যেভাবে তৃণমূলের কাউন্সিলররা পদত্যাগ করছে, যেভাবে ওদের পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ না কি কি সব জেলা পরিষদের নেতারা যেভাবে গ্রেপ্তার হচ্ছে, আমার মনে হচ্ছে না ফেব্রুয়ারি অবধিও দলটা যাবে। ফেব্রুয়ারি অবধিও দলটা যাবে, এটা আমার মনে হচ্ছে। বিস্ফোরক দাবি করছে। বিস্ফোরণ হোক আর যাই হোক, আমি ওসব না, স্বাভাবিকভাবে যা দেখতে পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন, যেভাবে আজকে মুসলিমরা যেভাবে দল থেকে বেরোচ্ছে, হ্যাঁ, যেভাবে মুসলিমরা, যে ভোটটা ওদের মেন ভোট বাক্স, সেই ভোটটা যেভাবে ওদের ভোট ওখান থেকে ছিটকে যাচ্ছে, তাতে করে আমার যেটা মনে হচ্ছে আলটিমেটলি ওরা আর ভোট অব্দি যাবে না। বেনজির মৌসুম বেরিয়ে যাওয়া মানে মালদায় তো ক্ষতি, মালদায় তো ক্ষতি। এত ঘুরে বেড়াচ্ছে বেচারি ভাইপো, ওর ঘুরে বেড়ানোই তো সার হয়ে যাবে। কি ইঙ্গিত দিচ্ছে এই যে মহসিন নূরের প্রত্যাবর্তন? আমার কাছে কি ইঙ্গিত? তৃণমূলের কিছু না, একটা ব্যক্তিও তো লস। আর মৌসম নূর একটা মোটামুটি ভদ্র পরিবার, একটা রাজনৈতিক পরিবার, এবং তার এখনো কোনো তার বিরুদ্ধে সেই ধরনের কোনো স্টিগমা নেই, চুরি চুরির সেই মানুষটা বেরিয়ে যাওয়া, সে বিজেপিতে আসেনি, কিন্তু তার বেরিয়ে যাওয়া নিশ্চয়ই তৃণমূলের জন্য ক্ষতিকর। আমি বলবো মহসিন নূর যদি হুমায়ুন কবিরের পার্টি জয়েন করতো তাহলে কি লাভ, বিজেপি কিছু লাভ হতো? আমরা ওইভাবে লাভ লোকসান হিসেব করছি না। হুমায়ুন কবিরকে, হ্যাঁ, আমরা মমতার থেকে আলাদা করিনি এখনো।
আমরা হুমায়ুন কবিরকে মমতার থেকে আলাদা করিনি। দেখবেন মোহনবাগান, ইস্টবেঙ্গল এদের একটা সুপার ডিভিশন টিম থাকে, একটা ফার্স্ট ডিভিশন টিম থাকে, একটা সেকেন্ড ডিভিশন টিম থাকে। এই যে টিমগুলো থাকে, এটাও একটা টিম। এটা হুমায়ুন কবির হচ্ছে তাদের একটা টিম। তাহলে ইদানিংকালে মুখ্যমন্ত্রী যা যা মন্তব্য করছেন, তাতে আপনার কি ধারণা সঠিক মুখ্যমন্ত্রী চাপ পেয়েছেন? মানসিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, খুব ওই ইন্টেন্সিভ রিভিশন যেমন হচ্ছে, সেরকম একটা নিবিড় চিকিৎসা ওনার দরকার। একদমই। আপনি যেখানে বললেন যে আসন্ন নির্বাচনে মেজরিটি আপনারা মেজরিটি পেতে চলেছেন, সরকার গঠন করেছেন। আমি বলব মুখ্যমন্ত্রী তো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে আগেরবার বলেছিলেন 200 পার হয়ে গেছেন প্রকাশ পার। কিন্তু অমিত শাহ বলছেন। দেখুন, এগুলো কোনো কথা নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথাগুলো যতবার বলেছেন, অমিত শাহ অতবার বলেন। নিশ্চয়ই 200 পার বলেছিলাম, আমরা 200 পৌঁছতে পারিনি। 3 থেকে 77 মমতা ব্যানার্জি তার এই জন্মে হতে পারিনি, পরের জন্মের কথা তো আর সম্ভব না, বলা যাবে না। 3 থেকে 77 হতে পারিনি। উনি বলেছিলেন হয় এবার, নয় নেভার। মানে কি? হলে এবার হবে, নয়তো কখনো হবে না। রাজনীতি এমনই একটি বস্তু, এবারও হয়নি, মানে সেবারও হয়নি, আবার নেভারও হয়নি। উনি বলেছিলেন চুপচাপ ফুলে ছাপ, ফুল ফোটেনি। উনি বলেছিলেন ভোট হয়ে যাবার পরে সাংবাদিকদের এরমভাবে ভিক্টরি দেখিয়ে কাগজে ছবি তুললেন, বললেন পরের বৈঠকটা আমি মহাকরণে বসে করব, এবং সেইটা কাগজে ছাপা হলো। আর মহাকরণের বদলে রেজাল্ট বেরোনোর পর বাড়িতে বসে বললেন সায়েন্টিফিক রেগিং। রাজনীতিতে হয়, এটা মমতা ব্যানার্জির ক্ষেত্রেও হয়েছিল। যেদিন এক মানে আমি তো সব অনেক পুরনো ইতিহাস বললাম। 19 সালে উনি 42 ধুয়ো তুলেছিলেন, 22টা পেয়েছিলেন। 42 বলে 22টা পেয়েছিলেন। তাহলে না, আমার শেষ ছোট্ট দুটো প্রশ্ন আছে আপনার কাছে। আমি বলব যে রীতিমতো একদিকে মুখ্যমন্ত্রী আপনাদেরকে বলছেন রাজনৈতিক হ্যাংলা, এবং আপনারা যে সোনার বাংলা গড়ার যে দাবি আপনাদের, না না, হ্যাংলা মুখ্যমন্ত্রী মানসিক স্থিতি ঠিক নেই। আমি পাগল বলে সরাসরি বলছি না, শুনতে খারাপ লাগবে, বাট বাস্তব ওটাই। মানসিক স্থিতি ঠিক নেই। আপনাকে একটা কথা পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে মুখ্যমন্ত্রী কি ধরনের কথা বলছেন। বলছেন হ্যাংলা, ঘেঁচু, বলছে ঘেঁচুর ইংরেজি কি, ঘেঁচুর ইংরেজি মমতা ব্যানার্জি, এটা উনি জানেন না। হ্যাঁ, এই যে কথাগুলো উনি বলে যাচ্ছেন, এর থেকে মনে হচ্ছে না যেটা হাফ কেস নয়, এটা ফুল কেস। শিশির অধিকারী বলছেন তৃণমূলে যোগ দেওয়া ভুল ছিল, ক্ষমা চাইছি, এবং শুধু আমরাও বলছি, শুধু শিশির বাবুর মতন প্রাজ্ঞ একজন রাজনীতিবিদ বলেছে বলে আপনি আলোচনা করবেন তা নয়। হ্যাঁ, একদম 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 একদম। আজকে তো এই জন্য প্রায়শ্চিত্ত করছি ঘুরে ঘুরে, চিৎকার করে গলা বসিয়ে। হ্যাঁ, অন্য সময়গুলো বা জীবনের সবকিছু বাদ দিয়ে এটা করে বেড়াচ্ছে, এটা তো একটাই কারণ, যে ভুল করেছিল। আমি একটা প্রশ্ন করব যে অনেকটা সময় কিন্তু ভোট কাউন্টিং এ খেলাটা অনেক সময় ভুলে যায়, সেইটা নিয়ে একটু দপ করুন। আপনি যে সময়কার কথা বলছেন, সেই সময় বিজেপি সিরিয়াস পলিটিক্সে নতুন ছিল, ফলে তাদের ভুল ত্রুটি ছিল, আক্রমণও ভয়ঙ্কর ছিল। সেন্ট্রাল ফোর্স অস্বীকার করার কোনো জায়গা নেই, সেই অর্থে নিরাপত্তা দিতে পারিনি। এবার সেটা হবে বলে মনে হচ্ছে না। এবং হলেও বিজেপি আজকে একটা নিজের ক্ষমতায় একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। 2,77,33 লাখ ভোট তারা শুধু হাওয়ায় পায়নি, তারা হাওয়ায় পায়নি। নির্বাচনের আগে আমি কি বলবেন, রাজ্যের মানুষ তো অনেক কিছু শুনতে চাইছে, রীতিমতো ক্লান্ত হয়ে পড়ছে তারা। যখনই আমরা বক্তব্য করছি মানুষ বলছে এত দুর্নীতি কি করবো, খুব দিগ্ভ্রান্ত লাগছে। কি বলবেন? কেন দিগ্ভ্রান্ত লাগবে? এই তো বলছেন, লোকে বলছে দুর্নীতি, এত দুর্নীতি, এত দুর্নীতি। তাহলে আপনারা এই বাংলার মানুষ স্বাধীনতার পরে কংগ্রেসকে দীর্ঘদিন সময় দিয়েছেন। 47 সালের পর থেকে বিধানসভা ভোট শুরু হওয়ার পর থেকে 1977 সাল অব্দি কংগ্রেস, 77 সাল থেকে 1977 সাল থেকে 2011 সাল অব্দি 35 বছর সিপিএম, 15 বছর তারা তৃণমূলকেও দেখে ফেলেছেন। আমরা তো 5টা বছর চাইছি।
না হলে পাল্টে দেবেন। একদমই আমি বলবো একটাই ছোট্ট প্রশ্ন আমার আপনার কাছে যে এসআইআর কি সজলদা আদৌ ইমপ্লিমেন্টেড হবে? অনেক সাংবাদিক বা অনেক লোকজন বলছে যে এসআইআর যে গতিতে এগোচ্ছে এবং যা ঝামেলা ইতিমধ্যে চোখে আসছে আদৌ কি নির্বাচনটা হবে? দেখুন, রাষ্ট্রপতি শাসনে যদি সরকার টেনে নিয়ে যায় তাহলে যে ৫০-৬০টা সিট পেত বা যা পেত সেটাও পাবে না। সে বললাম এসআইআর তো হবেই, এসআইআর হবেই। কিন্তু রাষ্ট্রপতি শাসনে গেলে মমতা ব্যানার্জির যে কটা সিট পেতেন, বিরোধী দল হওয়ার যে যোগ্যতা অর্জন করার থাকতো, যদি রাষ্ট্রপতি শাসনে ভোট হয় সেটাও হবে।